আমাদের ছোটবেলায় বাড়িতে যখন অতিথি আসতো তখন আমরা কি করতাম, আমরা তাদেরকে খাওয়াতাম, গল্প করতাম, কিন্তু আমরা তারপরে একটা সময় গিয়ে রিয়েলাইজ করলাম যে আরে পড়তে বসার টাইমটা তো এদিক ওদিক হয়ে গেল। কিন্তু আমাদের এখানে যখন অতিথিরা আসে তখন আমরা কিন্তু অ্যাকচুয়ালি খুব খুব ইনফরমেশন ওয়াইজ আমরা ভীষণভাবে গেইন করি। তার কারণ হচ্ছে আমাদের এখানে যখন অতিথিরা আসে, মির্চিতে যখন অতিথিরা আসে তখন দে গিভ আ লট অফ ইনফরমেশন, আর তাই অতিথি আসলেই আমরা সেই আপ্যায়ন করতে ভীষণভাবে ব্যস্ত থাকি। আজকে যিনি আসছেন তিনিও জ্ঞানের ভাণ্ডার নিয়েই আসছেন, এবং সেই জ্ঞান যাতে আমার আর আপনার প্রতিদিনে প্রচুর হেল্প করে সেই জন্যই তিনি আরও এসেছেন। প্লিজ ওয়েলকাম মিস্টার সুপ্রিয় চক্রবর্তী, গ্রুপ অ্যাডভাইজার, বিপি পোদ্দার হসপিটাল। ওয়েলকাম স্যার। নমস্কার। আমি মির্চি মানালি সঙ্গে রয়েছি, এবং দ্য বেস্ট পার্ট ইজ যে বিপি পোদ্দার এখন জাস্ট নর্মালি বলে দিলেই হয়, এতটাই নাম হয়ে গেছে, এতটাই ভরসা হয়েছে, এবং ওয়ার্ড অফ মাউথে সম্ভবত এটা হয়েছে। হয়তো বাড়ির পাশে কেউ একজন খুব ক্রাইসিসের সময়, হ্যাঁ গো তারপর ফাইনালি তোমরা কোথায় গেছিলে, আরে বিপি পোদ্দারে গেলাম তো সমস্ত কিছু হয়ে গেল। রিসেন্টলি আমার একটা বন্ধুর হার্ট অ্যাটাকের সমস্যায় কিন্তু ও বিপি পোদ্দারেই গেছিল। তো এই নামগুলো মানে আমাদের জীবনের সঙ্গে অ্যাসোসিয়েটেড হয়ে যায় বিকজ দ্য রেজাল্টস আর সাচ। সে কারণে আরও একবার থ্যাংক ইউ এভাবে কাজ করে দেওয়ার জন্য। ধন্যবাদ। প্রথম প্রশ্নতে অবভিয়াসলি আসবো যে বিপি পোদ্দার হসপিটালে অন্য হসপিটালগুলোর থেকে আলাদা করার কোনো কনসিয়াস ডিসিশন থাকে কি? না, আলাদা ব্যাপারটা যেটা থাকে যে কোনো হসপিটালের ক্ষেত্রেই, হসপিটাল জিনিসটা ব্যক্তিগতভাবে একটা ছাড়া, স্ট্রিম ছাড়া বাদবাকি জিনিসে কিন্তু মানুষ সবাই ভয় পায়। শুধু মাদার অ্যান্ড চাইল্ড যে ব্যাপারটা থাকে যখন সেটা হসপিটালে আসে সেটা খুব আনন্দের মুহূর্ত থাকে, কিন্তু এমনি ক্ষেত্রে যখনই কোনো মানুষ হসপিটালে যেতে হয় সেক্ষেত্রে কিন্তু মানুষকে অনেকটা ভয়ের সম্মুখীন হতে হয় এবং অনেকটা অসুবিধার মধ্যে পড়েই সে কিন্তু হসপিটালে আসে। তাহলে প্রথম ব্যাপারটা যেটাই আমরা লক্ষ্য রাখি বিপি পোদ্দার হসপিটালে, যখন পেশেন্ট আমাদের কাছে এলো সে যেন একটা হোমলি অ্যাটমসফিয়ার পায়। উনি যেন এসে এরকম না মনে করেন যে আমি হসপিটালে এসছি, আমি কোথায় যাব, কোন জায়গাটায় যাব, কি করব, কাকে দেখাবো, কোন ডাক্তারটা আমার জন্য ভালো হবে, এবং আমার পেশেন্টকে সঙ্গে সঙ্গে দেখা হবে কিনা। কারণ সত্যি কথা বলতে আমরা দিনের বেলায় যতটা নিজেরা কনফিডেন্স থাকি, কিন্তু যদি রাতের বেলায় কোনো ঘটনা ঘটে, আজকে রাত 11টা 11:30টায় যদি কোনো বাড়িতে কেউ অসুস্থতা বোধ করে তখন সে একটু অসহায় বোধ করে, তখন সে মনে করে, কারণ তার কনফিডেন্সটা অনেকটা কম থাকে যে এত রাতে গিয়ে আমি কোন হসপিটালে আমি ডাক্তার পাবো। সেক্ষেত্রে যেটা আমরা করে থাকি, যখনই সেটা 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় যদি পেশেন্ট আসে, আমাদের এখানে সবসময় কনসালটেন্ট বর্তমান মানে কি, কারণটা কি, আমরা 24 ঘন্টা কনসালটেন্ট রেখেছি এবং সমস্ত ডিপার্টমেন্টের কনসালটেন্টরা আমাদের ফুল টাইমার হিসাবে এখানে আছেন। এবং গত কয়েক বছর ধরে বিপি পোদ্দার হসপিটালে যেটা বলছিলেন আপনি যে প্রযুক্তিগত উন্নতি বা আপগ্রেডেশন যেগুলো হয়েছে, এগুলো রোগীর চিকিৎসাতে কিভাবে ইম্প্যাক্ট ফেলেছে? এখনকার দিনে প্রযুক্তিটা খুবই দরকার, কারণ প্রযুক্তি দিনে দিনে চেঞ্জ হচ্ছে এবং সেটাকে যদি আমরা না পেশেন্টের মধ্যে আনতে পারি তাহলে কিন্তু চিকিৎসা ক্ষেত্রে আমরা অনেকটাই পিছিয়ে থাকি। সেক্ষেত্রে আমরা যেহেতু মাল্টিস্পেশালিটি হসপিটাল হিসাবে আমরা কিন্তু কার্ডিয়াকের ক্ষেত্রে হোক, আমরা বিভিন্ন সার্জারির ক্ষেত্রে হোক, আমরা কিন্তু বিভিন্ন ধরনের পরিষেবা নিয়ে এসেছি, যেগুলো সত্যি কথা বলতে কি আমাদের কলকাতায় খুব কম জায়গায় আছে বা সবটা হয়তো নেইও। সেক্ষেত্রে যেটা আমরা বলতে পারি প্রথমেই সেটা হচ্ছে যে কার্ডিয়াক সার্জারিতে একটা অভিনব দিক এসছে। আগে কার্ডিয়াক সার্জারি মানে মানুষ ভীষণভাবে ভয় পেত, এবং যেহেতু বুকটা অনেকটা কাটতে হতো, পায়ের থেকে ভেন তুলতে হতো, সেই কারণের জন্য মানুষের তো প্রথমটা একটা মনেই হতো যে আমার বোধহয় কার্ডিয়াকে আর্টারিতে কোনো ব্লকেজ হওয়া মানেই আমি হয়তো আর বাঁচবো না, মানে এত বড় সার্জারি আমি কি করাতে পারবো। তো সেক্ষেত্রে একদম ছোট করে আমরা যেটা MICS বলছি, খুব ছোট করে কিন্তু আমরা কার্ডিয়াক সার্জারি করছি, এবং সেটা 2 থেকে মাত্র 4 ইঞ্চি কেটে করছি। যেটা সত্যি কথা বলতে কি আমরা মাসে এখন কলকাতায় সবচেয়ে বেশি নাম্বার করছি, প্রায় 50 থেকে 60টা কেস আমরা MICS করছি। জটিলতা কেসগুলো, যেগুলো আমি যদি ইউরো কেসগুলোর কথা বলি, কিডনির বিভিন্ন ধরনের সার্জারির কথা বলি, সেক্ষেত্রে রোবট একটা প্রচণ্ড বড় ভূমিকা নিচ্ছে, এবং ক্যান্সার সার্জারির ক্ষেত্রে রোবট প্রচণ্ড বড় ভূমিকা নিচ্ছে। তো সেই রোবোটিক সার্জারি আমরা আমাদের হসপিটালে
করছি। এছাড়া যদি আমি গ্যাস্ট্রো সেগমেন্টে আসি, যেটা প্রচণ্ড পরিমাণে ইম্পর্টেন্ট, কারণ আজকে বাঙালিদের মধ্যে কিছু না হলে কিছু অম্বল থেকে আরম্ভ করে গ্যাস তো লেগেই আছে, যেটা আমাদের দৈনন্দিন জীবনের খাদ্যাভ্যাস বা খাওয়ার জন্য হয়ে থাকে। তো সেক্ষেত্রে সেই যে আগে যখন এই ঘটনাগুলো ঘটতো, তখন যখন ডাক্তারকে দেখানো হতো, ডাক্তার হয়তো খুব সাধারণভাবে যদি গ্যাসের ওষুধ দিত, তাতেও সেটা না সারলে তখন দেখা যেত তাকে একটা এন্ডোস্কোপি করবার জন্য বা কোলোনোস্কোপি করবার জন্য বলছে ডাক্তাররা, কিন্তু তাতেও যদি কোনো রোগ না ধরা পড়তো তাহলে পেশেন্টকে কিন্তু একই জায়গায় থেকে যেতে হতো এবং ওষুধের মধ্যে চলতে হতো। এখন এন্ডোসোনো বলে এক ধরনের মেশিন এসছে, যেখানে আমরা কিন্তু একদম অনেকখানি, যেখানে এন্ডোস্কোপি করে আমরা অত দূর পর্যন্ত যেতে পারি না, যেটা এন্ডোসোনো করে আমরা অনেক দূর পর্যন্ত যেতে পারছি এবং গিয়ে আমরা কিন্তু দেখতে পাচ্ছি কোথাও কোনো ইরোশনস বা কোথাও কোনো বাবল ক্রিয়েট হয়ে আছে নাকি। তার ফলে এই যে গ্যাসের যে সমস্যা, এটা কিন্তু অনেক ক্ষেত্রে চিরতরে আমরা বন্ধ করতে পেরেছি। বাহ, ভেরি নাইস, ভেরি গুড। ভরসার জায়গা বিপি পোদ্দার হসপিটাল বলা যেতে পারে। একটা খুব প্রমোশন আপনাদের তরফ থেকে আমি দেখেছি, যেটা হচ্ছে 4K ল্যাপ্রোস্কোপি। ওটা ব্যাপারটা একটু যদি বুঝিয়ে বলেন। হ্যাঁ, 4K ল্যাপ্রোস্কোপিক ব্যাপারটা আমরা কেন প্রমোশন করি, তার কারণ হচ্ছে ল্যাপ্রোস্কোপি মানে হচ্ছে, আমি আপনাকে বোঝাই, ল্যাপ্রোস্কোপিতে যে সার্জারিটা আমরা সবচেয়ে বেশি করে থাকি তার নাম হচ্ছে গলব্লাডার সার্জারি। আপনি যদি যে কোনো বাড়ির লোকের সঙ্গে কথা বলেন, এমন কোনো বাড়ি নেই বা এমন কোনো ফ্যামিলি নেই তার পরিবারের কেউ না কেউ গলব্লাডার সার্জারি করেনি বা গলব্লাডারে স্টোন হয়। ঠিক ঠিক। তো সেক্ষেত্রে এতদিন পর্যন্ত বেসিক্যালি ওপেন সার্জারি হতো, যাতে সময় অনেক বেশি লাগতো। তারপরে মাইক্রো সার্জারি এলো, তারপরে ল্যাপ্রোস্কোপিক সার্জারি এলো, এরপরে 4K এলো, এবং 4K এর পর আবার এসে গেছে যেটা রোবট, এবং রোবটেও অনেকে সার্জারি করছে গলব্লাডার সার্জারি। আমরা 4K ল্যাপ্রোস্কোপিকটা কেন বলছি, তার কারণ অনেকের মানুষের মধ্যে মানসিকতায় আছে যে রোবট দিয়ে সার্জারি করলেই বোধহয় আমি অনেক বেশি ভালো থাকবো এবং রোবট কোনো ভুল করবে না। কিন্তু এটা সবচেয়ে বড় ভুল ধারণা। তার কারণ হচ্ছে রোবট দিয়ে যদি আমি গলব্লাডার সার্জারি করতে যাই, তাহলে যে সার্জারিটা 15 মিনিটে হয়, সেই গলব্লাডার সার্জারিটা করতে 1.5 থেকে 2 ঘন্টা চলে যাচ্ছে, এবং তাকে 1.5 থেকে 2 ঘন্টা ওটির মধ্যে পড়ে থাকতে হচ্ছে। কিন্তু মানসিকভাবে সে ভাবছে আমার রোবট করলো, এটা তার ক্ষতি থেকে ভালো কিছু হচ্ছে না। যেখানে অন্যান্য ল্যাপ্রোস্কোপিক করতে গিয়ে প্রায় 45 মিনিট থেকে 50 মিনিট লাগে, যেখানে 4K পদ্ধতিতে মাত্র 15 মিনিটের মধ্যে সার্জারি কমপ্লিট হয়ে যায় এবং পেশেন্ট সেই দিনকে অথবা পরের দিন সকালেই বাড়ি চলে যেতে পারে। এবং শুধু বাড়ি চলে যাওয়া নয়, সঙ্গে সঙ্গে সে সেদিন থেকেই বাড়ির গৃহকর্মের কোনো কাজ থাকলে, বা যদি সে পুরুষ হয় তার যদি বাইরে কোনো কাজ থাকে, সে সেই কাজেও যুক্ত হতে পারে, কোনো তার কার্যক্ষেত্রে কোনো অসুবিধা নেই। এটা কিন্তু খরচার এমন কিছু ব্যাপার নেই, কারণ অন্যান্য ল্যাপ্রোস্কোপিক পদ্ধতিতে করতে গেলে মোটামুটি 70-80 হাজার টাকা একটা গলব্লাডার সার্জারি লাগে। সেখানে 4K পদ্ধতিতে করতে গেলে ওই 90 থেকে 1 লাখের মধ্যেই হয়ে যায়। 19-20 মানে বলতে পারেন যে 5 থেকে 15 হাজার টাকার বেশি এদিক ওদিক হতে পারে। অনেকের ক্ষেত্রে দেখা যায় কোনো রকম কোমরবিলিটিস নেই, মানে কারোর ডায়াবেটিক নেই বা অন্যান্য কোনো কিছু নেই, সেক্ষেত্রে তো তার খরচা প্রায় এক। আর যদি তার সেগুলো থেকে থাকে, তখন হয়তো 10,000 টাকা কি 12,000 টাকা বেশি লাগবে। আরো একটা জিনিস আমি দেখেছি আপনাদের বিপি পোদ্দার হসপিটালের তরফ থেকে বলা হয় মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি, সেটাও একটু মানে জানতে চাই। মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি আজকের দিনে সবচেয়ে বেশি জনপ্রিয়, এবং এই সার্জারিটা এমন একটা জায়গায় নিয়ে এসছে, আগে যে কার্ডিয়াক মানে হার্টের রোগ মানেই মানুষ ভয় পেয়ে যেত, এবং হার্টের রোগ মানে মানুষ ভাবতো যে আমি বাঁচবো। তো সেক্ষেত্রে আমরা যেটা ইন্ট্রোডিউস করেছি, এবং বেসিক্যালি 3-4 বছর আগে থেকেই মিনিমালি ইনভেসিভ সার্জারি খুব জনপ্রিয়তা লাভ করেছে। কিন্তু বিগত 1-1.5 বছরে মিনিমালি ইনভেসিভ সার্জারি আমরা বিপি পোদ্দার হসপিটাল এমন জায়গায় নিয়ে এসেছি যে আগে ক্ষেত্রে দেখা যেত মিনিমালি ইনভেসিভ সার্জারি বেছে বেছে কিছু কিছু হার্টের ব্লকেজের ক্ষেত্রে করা যেত। এখন আমরা 1.5 বছর ধরে এমন কোনো ব্লকেজ নেই যেখানে মিনিমালি ইনভেসিভ সার্জারি করছি না। বাহ, লাস্ট বাট নট দ্য লিস্ট, ওই সুস্থ থাকার জন্য যে টেস্টগুলো তারা করা উচিত সেটা যদি আপনি একটু বলে দেন। হ্যাঁ, এটা আজকালকার দিনে খুবই দরকার। মানে সত্যি কথা বলতে কি, আমরা হসপিটাল, আমরা এমনি পেশেন্ট এলে হয়তো আমাদের খুশি হয় ঠিকই, কিন্তু আমরাও মনে মনে চাই যে পেশেন্ট যত ভালো থাকে, বাড়ির লোক যত সুস্থ থাকে, ততই আমাদের কাম্য। সেক্ষেত্রে রোগটা হয়ে যাওয়ার আগে রোগটা যাতে না হয়, বা রোগটা যাতে শুরুতেই ধরা যায়, তাহলে কিন্তু রোগের ব্যাপারে যে ব্যাপারটা আমরা বলে থাকি যে ভয়াবহতা বা তার ভয় পাওয়া, সেটার পরিমাণটা কিন্তু অনেকটা কমে যায়। সেক্ষেত্রে আমরা রেডিও মির্চির চ্যানেলের মাধ্যমে বলবো যে আপনারা নির্দ্বিধায় এটা ভাববেন যে আপনাদের যতই বিভিন্ন খরচা থাকুক সংসারের, আপনাকে প্রতি বছর
একটা হেলথ চেক আপ করাতে হবে। হেলথ চেক আপটা কেন দরকার? তার কারণটা হচ্ছে এই হেলথ চেক আপ যে কোনো রোগের শুরুটা কিন্তু আমাকে আগাম জানিয়ে দেবে, এবং শুরুটা আগাম জানিয়ে দিলে আপনাকে কিন্তু হসপিটালের আসার দরকার পড়ে না। সাধারণ ডক্টর দেখিয়ে আপনি কিন্তু ওষুধের দ্বারাই কিন্তু প্রায় 80% ক্ষেত্রে আপনি সুস্থ থাকতে পারেন। আরেকটা যেটা বলবো সেটা হচ্ছে শুধু হেলথ চেক আপ নয়, হেলথ চেক আপ তো করাতেই হবে, তার সঙ্গে আপনাকে প্রতিদিন দৈনন্দিন যেটা রাখতে লাগবে সেটা হচ্ছে আপনার ডায়েট, মানে আপনি কি খাচ্ছেন। সত্যি আমি এতক্ষণ ধরে যে কথাবার্তা বললাম আর কি, আমাদেরও আশেপাশে প্রচুর মানুষ থাকে, তাদের অনেক রকম সমস্যা থাকে, এবং আমাদেরকে মানুষজন জিজ্ঞেস করে হ্যাঁ রে বলতো, তার কারণ আমরা যেহেতু মিডিয়া এবং নেটওয়ার্কের সাথে যুক্ত, এবং চট করে আমি দুম করে কোনো নাম রেফার করতে পারি না হয়তো, বাট আজকে আপনার সামনে বললাম, আমি চোখ বুজে বিপি পোদ্দারের নামটা বলতে পারবো, মানুষকে ফোন করে বলবো যে ভাই তুই যা বা এটা তুই কর, বিকজ আপনি যেভাবে আমাকে গাইড করলেন, মানে আপনি একদম সঠিক, আপনি জন্মেছেন গ্রুপ অ্যাডভাইজার হতে, বিশ্বাস করুন। থ্যাংক ইউ সো মাচ ফর গাইডিং সো ওয়েল। থ্যাংক ইউ ভেরি মাচ।